প্রিয় সুধী বৃন্দু এবং শিক্ষার্থী বৃন্দু এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা লেটেস্ট ফর্মুলা for the latest formula for determination of concentration. এই ফর্মুলাটা আজকে আমরা দেখাবো বিয়ার-ল্যাম্বার্ট ল বা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের আলোকে। তো আমরা আগের ভিডিওটিতে আমরা e⁻kct = L0/Le এই কম্বাইন্ড ডেরিভেশন অফ বিয়ার-ল্যাম্বার্ট ল এটা থেকে আমরা A = kc এই পর্যন্ত আমরা এসেছিলাম। এই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম যে এই সূচক সমীকরণটিকে আবার অ্যাবজর্বেন্স A = kc এটা পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। তো এখানে আমরা যুক্তি দেখিয়েছিলাম যে থিকনেস T এটাকে যদি আমরা নিত্য করে দেই 1 সেন্টিমিটার বিস্তার বিশিষ্ট কিউবের দ্বারা নিত্য করে দেই, তাহলে এই ল্যাম্বার্ট ল বিয়ার্স লর উপরে কোনো ইন্টারফেয়ার করবে না। তো সেটা আমরা দেখিয়েছি। তো আজকে আমরা এই সূত্র থেকে আমরা লেটেস্ট ফর্মুলা, যেটা আজকে সমগ্র পৃথিবীতেই ব্যবহৃত হচ্ছে যে ফর্মুলাটা, সেটা আমরা দেখাবো। তো যেহেতু A = kc, A varies C varies A, C = Ka। যদি A varies C হয় তাহলে C varies A হবে, A varies C, C varies A, অর্থাৎ এর অর্থ হলো এই যে C = K, এটার অর্থ হলো যে কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাবজর্বেন্স অর কনসেন্ট্রেশন আর proportionate to each other. Absorbance and concentration of solution are proportional to each other. দ্রবণের শোষিতল এবং দ্রবণের গাঢ়ত্ব তারা পরস্পর সমানুপাতিক। এই কথাটা আমরা এখানে এই লাস্টে আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট ল সূত্রের ব্যাখ্যা দিয়ে আমরা এই পর্যন্ত আসছি। এবং এই সূত্রটির থেকেই কনসেন্ট্রেশন নির্ণয় করা যাবে। এই সূত্রটি থেকেও কনসেন্ট্রেশন নির্ণয় করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে এটা থেকেও নির্ণয় করা যাবে। A = kc এই সূত্রটির থেকেও কনসেন্ট্রেশন নির্ণয় করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে এই k এর মান দশমিক সংখ্যা আসবে। সেই দশমিক সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে আমরা যদি এই ফর্মুলায় নিয়ে আসি, তাইলে কিন্তু k এর মান পূর্ণ সংখ্যা আসবে। স্ট্যান্ডার্ডের ভ্যালু যদি আমরা এখানে পুট করি, তাহলে দেখা যাবে যে স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্স এবং স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন, এটা আমরা করলে দেখা যাবে যে একটা পূর্ণ সংখ্যায় k এর ভ্যালু পাওয়া যাবে। এরপর টেস্ট যখন করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যা দিয়ে পূরণ দিলে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন পাওয়া যাবে। এবং স্ট্যান্ডার্ডের ভ্যালু যে ইউনিটে আছে,
সেই ইউনিটেই আমরা কিন্তু কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারবো। কিন্তু এখানেও এর থেকেও আরও একটা ফর্মুলা, খুব সুন্দর এবং ভালো ফর্মুলা, লেটেস্ট ফর্মুলা যেটা ব্যবহৃত হচ্ছে সব ক্ষেত্রে সব জায়গায় বিশ্বব্যাপী, সেটা কিভাবে হয় সেটা আমরা আজকে দেখাবো। ধরা যাক একটি তো আমরা ধরা যাক একটি অজ্ঞাত গারত্বের দ্রবণ এবং একই পদার্থের আদর্শ দ্রবণের অ্যাবজর্বেন্স নির্ণয় করা হলো। তাহলে এখানে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো আমরা যদি সারিবদ্ধভাবে লিখি, এই তথ্যগুলো আমরা পাবো। আদর্শ যদি একটি অজ্ঞাত, মানে একই পদার্থের অজ্ঞাত গারত্ব বিশিষ্ট দ্রবণ নিলাম আর একটা আদর্শ দ্রবণ নিলাম, তাহলে অজ্ঞাত গারত্ব যেটা সেটা আমরা পরীক্ষা করব, তাহলে সেটা পরীক্ষণীয় দ্রবণ আর একটা আদর্শ দ্রবণ। তাহলে আদর্শ দ্রবণের গারত্ব ইজ ইকুয়াল টু সিএস, তাকে যদি দিই নাম দেই সিএস, কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড। এবং এটা তো জানা, এটা জানা।
আদর্শ দ্রবণ কাকে বলে? আদর্শ দ্রবণ হলো যে দ্রবণটার কনসেন্ট্রেশন আমরা জানি, সেটাকে আমরা আদর্শ দ্রবণ বলব। তাইলে এটা কনসেন্ট্রেশন জানা, এই আদর্শ দ্রবণের অ্যাবজর্বেন্স এটা ক্যালোরিমিটার থেকে আমরা নির্ণয় করতে পারবো, বা কম্পিউটার সেমি অটো অ্যানালাইজার সেখান থেকেও আমরা এটা নির্ণয় করতে পারবো। তো সেটা আমরা দিলাম আদর্শ দ্রবণের অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু এএস, অর্থাৎ অ্যাবজর্বেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড। এটাও জানা যাবে, এটাও ক্যালোরিমিটার থেকে আমরা জানতে পারবো। পরীক্ষণীয় দ্রবণের গাঢ়ত্ব ইজ ইকুয়াল টু সিটি, কনসেন্ট্রেশন অফ দ্য টেস্ট। এটা তো অজ্ঞাত, এটা তো আমরা জানি না, এটা আমরা জানি না, কনসেন্ট্রেশনটা আমরা জানি না। কিন্তু পরীক্ষণীয় দ্রবণের অ্যাবজর্বেন্স, পরীক্ষণীয় দ্রবণের অ্যাবজর্বেন্স এটা কিন্তু আমরা জানি, অ্যাবজর্বেন্স অফ দ্য টেস্ট, এটা ক্যালোরিমিটার থেকে প্রসেস করে জানা যাবে। তাহলে এগুলো যদি আমরা জানি, তাইলে এই যে আমরা বললাম যে লাস্টে আমরা বললাম যে যদি কোনো দ্রবণের বিস্তার নিত্য থাকে, তাহলে উপযোগী ব্ল্যাঙ্কের সাপেক্ষে দ্রবণের শোষিতল বা অ্যাবজর্বেন্স এবং দ্রবণের গাঢ়ত্ব তারা পরস্পর সমানুপাতিক হয়। এই যে আমরা যে তত্ত্ব এর আগে আমরা আলাপ করলাম, যে তত্ত্বটা নিয়ে, সেই তত্ত্ব অনুসারে, সেই সমানুপাতিক তত্ত্বের নীতি অনুসারে, তাহলে এগুলোকে আমরা লিখতে পারি AS is to AT. CS is to CT. তাহলে অজ্ঞাত মানে কনসেন্ট্রেশন অফ দ্য টেস্ট, যেটা অজ্ঞাত গাঢ়ত্ব বিশিষ্ট যে দ্রবণ, সেটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেশন অফ দ্য টেস্ট। এটার সমান হবে AT বাই S ইন্টু CS। এখন CS এর আমরা আগেই বলছিলাম যে এই যে এখানে যে ইপসিলন ব্যবহার করা হয়েছে বিদেশি বইতে, বা মোলার কোএফিসিয়েন্ট ব্যবহার করা হয়েছে, সেখানে আমরা এটা না দিয়েও কেন করতে পারবো যে এখানে শুধু মোলার ইউনিটে যে আমরা এই দ্রবণের কনসেন্ট্রেশন নির্ণয় করতে পারবো তাই না, এখানে এস এর ভ্যালু, এই যে মানে সিএস এর ভ্যালু, সিএস কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড, এটার ভ্যালু যদি মিলিগ্রাম পার ডিএল দেওয়া থাকে, তাহলে এখানে রেজাল্ট আসবে মিলিগ্রাম পার ডিএলে। যদি মিলিমোল পার লিটারে যদি স্ট্যান্ডার্ডের ভ্যালু দেওয়া থাকে, তাইলে এটার কনসেন্ট্রেশন আসবে মিলিমোল পার লিটারে। এইভাবে স্ট্যান্ডার্ডের ভ্যালু মাইক্রোমোল বলি, পিকোমোল বলি, যে কোনো মোলেই আমরা বলি না কেন, বা যে কোনো ইউনিটে আমরা এটার কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ডের ভ্যালু যেটা দেওয়া থাকবে, সেই ইউনিটেই এর রেজাল্ট এসে যাবে। কাজেই আমরা সেখানে মোলার কোএফিসিয়েন্ট আর প্রয়োজন হয় না। কাজেই আজকে আমরা এইখান থেকে জানলাম যে কিভাবে একটা দ্রবণের লেটেস্ট যে ফর্মুলাটা সেটা ব্যবহৃত হচ্ছে সমগ্র ক্ষেত্রেই। এই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এই ফর্মুলাতেই সমগ্র বায়োমলিকুলার কনসেন্ট্রেশন নির্ণয় করা হয়ে থাকে। আর আরেকটা ফর্মুলা আছে, সেটা কাইনেটিক মোডে ব্যবহৃত হয়, তো সেটাও একই রকম প্রায়। সেটাতে ফ্যাক্টর নিয়ে আসা হয়, ফ্যাক্টর দিয়ে পূরণ দেওয়া হয়, যেটা টেস্টের যে অ্যাবজর্বেন্স আসলো সেই অ্যাবজর্বেন্সকে ফ্যাক্টর দিয়ে পূরণ দেওয়া হয়। সেই ফ্যাক্টর নির্ণয় করে কোম্পানি থেকে দেওয়া থাকে, যে ফ্যাক্টর দিয়ে পূরণ দিলে কনসেন্ট্রেশনটা চলে আসে। তো সেটা একই এই ফর্মুলাই
এই ফর্মুলাই জাস্ট ওখানে ফ্যাক্টর ব্যবহার করা হয় কাইনেটিক মোডে। আর এটা স্ট্যান্ডার্ড মোডে যা আছে এই ফর্মুলাই স্ট্যান্ডার্ড মোডে যত পরীক্ষা হচ্ছে এই ফর্মুলাই ব্যবহার করা হচ্ছে। যা হোক, আজকে আমরা এখানেই শেষ করতে চাই। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথমেটিক্যালি যে টার্মগুলো সেগুলো আমরা দেখব, যে কিভাবে কনসেন্ট্রেশন নির্ণয় করা হয়ে থাকে সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা অঙ্ক করে দেখাবো পরবর্তী ভিডিওগুলিতে। এবং একটা দ্রবণের ট্রান্সমিশন আর যদি 70 আসে তার অ্যাবজর্বেন্স কত হবে, বা 50 আসলো তার অ্যাবজর্বেন্স কত হবে, এগুলো আমরা দেখাবো। এবং কোনো দ্রবণের যদি ট্রান্সমিটেন্স থেকে অ্যাবজর্বেন্স এবং অ্যাবজর্বেন্স থেকে কিভাবে ট্রান্সমিটেন্স নির্ণয় করা যায় সেটাও অঙ্ক করে আমরা সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, এবং প্রশ্ন থাকলে আপনারা এই লিঙ্কে মেসেজ করে পাঠিয়ে দিবেন। এবং আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।